আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ মাসুদ ভাই আপনাকে এবং দর্শক শ্রোতা মন্ডলীকে। মাসুদ ভাই, ইসরায়েল কিন্তু আজকে বলা না, ইসরায়েল কিন্তু এর আগেও বলছিল। এর আগে সরাসরি বেঞ্জামিন নেতানিয়াহু বাংলাদেশের নাম নিয়েছিল যখন ইরান আমেরিকার ইসরায়েল যুদ্ধ লাগছে, এই যে গত 1 বছর আগের কথা বলছিল তখনও। এখন দেখেন হামাসের যখন এরা মাইর শুরু করলো, মাইরা গাজা পট্টি খালি করে দিল, হামাস যায় আশ্রয় নিল কোথায়? পাকিস্তানের কাছে। পাকিস্তানের যে একটা আছে না তেহরিকি তালিবান, ওদের একটা সরাসরি মিটিং এ হামাসের 2জন নেতা ওখানে উপস্থিত থেকে বক্তৃতা দিয়েছেন। হামাসের গঠনটা হয়েছিল ইসলামিক ব্রাদারহুডের আদলে। ইসলামিক ব্রাদারহুড মিশর। হামাসের যে বেটা মারা গেছে, এটার নাম জানি কি, পঙ্গু, যে প্যালেস্টাইনে হামাসের করছে, তারা ওইভাবে তৈরি করছে। এবং এখানে এবং ওই যে তেহরিকি তালেবান, ওদের সাথে বাংলাদেশের 8-10টা জঙ্গি সংগঠনের সাথে সংযোগ আছে। তেহরিকি তালিবানের 2জন নেতা অলরেডি বাংলাদেশের বিভিন্ন বর্ডারে ঘুরে গেছিল। এবার পত্রিকাতে লেখালেখি হয়েছে, এদের পাসপোর্টও চেক করে নাই কারো। তাহলে এখন আপনি কেমনে বলবেন যে নাই ভাই? আবার বাংলাদেশের বৃহৎ রাজনৈতিক দল জামাত ইসলাম, ওনারাও একই ব্রাদারহুডের নীতি অনুসরণ করে। হামাস বা হিজবুল্লাহ যে নাই, আপনি কেমনে বলবেন? তা না হইলে এই যে 24-এর 5ই আগস্টের পরে যখন বলছিল যে আমরা প্রস্তুত ছিলাম সশস্ত্র সংগ্রামের জন্য, এরা কারা? সশস্ত্র সংগ্রামটা হইতে কিভাবে, কোত্থেকেই অস্ত্র? আজকে কিভাবে পাকিস্তানি মাদ্রাসাতে পাকিস্তান মেড অস্ত্র পাওয়া যায়? আজকের ইত্তেফাক খুইলা দেখেন, আছে, মাদ্রাসাতে আছে। বিভিন্ন মাদ্রাসা অস্ত্র প্রশিক্ষণ দিচ্ছে। তো হামাস তো আছে বাংলাদেশে, হামাসের যুদ্ধ করতে গেছে না? আফগান ফেরত যুদ্ধ, প্যালেস্টাইন ফেরত যুদ্ধ বাংলাদেশে আছে না? বুড়ি বুড়ি এই যে আপনার ইয়েতে মারা গেল, কি বলেন, পাকিস্তানের বালুচিস্তানে পাকিস্তান সেনাবাহিনী মারছে, তার মধ্যে 6জন বাংলাদেশি বালুচের হয়ে লড়াই করতেছে। আবার বালুচের পক্ষে কিন্তু হামাস আছে। হামাসের ফাইন্ডিং করে ইরানের পয়সা। এবং বলি সারা ইউরোপ আমেরিকাতে বেশ কিছু এনজিও সংস্থা যেগুলো ইউরোপে এখন নিষিদ্ধ, এরপরও দেখবেন কিছু কিছু আছে এখানে। আমরা যারা ইউরোপে থাকি তারা দেখি, এবং এটা দেখি কি বিভিন্ন এনজিওর নাম দিয়া যে আপনার টাকা দেন, ওখানে শিশুরা না খায়া মরছে, ওখানে 2টা কল বসাই দিতে হবে, এগুলো সব কিন্তু পয়সা যায় হামাসের কাছে। বাঙালিরা আছে জড়িত ইউরোপে এখন, এই জন্য বাঙালিদের উপরে চোখ দিছে, কারণ বাঙালি এনজিওর মাধ্যমে পয়সা যায়। তারপরে কি কর, ওই বেটা যা বলছে অ্যাম্বাসেডার, খুব বুঝা শুইনা দেখা প্রমাণপত্র নিয়েই বলছে। এটা অবশ্যই আতঙ্কজনক, কারণ হামাস ছিল মিডল ইস্ট টু আফ্রিকার কিছু দেশ। পরে যখন সব জায়গায় মাইর খাওয়া শুরু করলো, তখন ওরা চলে আসলো এশিয়ার দিকে। এশিয়াতে ওদের এখন ওদের হামাসের সমস্ত নেতাদের প্রধান ঘাঁটি হচ্ছে যে কাতার। ওরা এখন সবচেয়ে বেশি বংশ বিস্তার করছে যে মালয়েশিয়া, ইন্দোনেশিয়া আর ফিলিপিনে, এই 3 দেশে। মালয়েশিয়াতে কয়েক হাজার হামাসের লোকজন, এরা ইউনিভার্সিটির টিচার থেকে শুরু করে শিক্ষক পর্যন্ত। কিছুদিন আগে ধরছিল যেটা যে বলে যে গাড়ির মধ্যে প্রপেলার যুক্ত বোমা লাগাই দিয়া ফায়ার করা, এই ট্রেনিং মালয়েশিয়ায় পাইছে। ধরার পরেও স্বীকার করছে, এবং যেটা দিয়ে ইসরায়েলে অলরেডি আক্রমণও করছে হামাস। সুতরাং ওরা যে আপনার এখন পাকিস্তান হইয়া বাংলাদেশে আসবে না বা আইসা বৈশাই যায় নাই, এটা এখন আপনি কেমনে শিওর হবে? যদি আপনি এরা যে আসছে এটার প্রমাণ কি জানেন? এটা প্রমাণ বলে এগুলার, এটা হামাস পুরোপুরি একটা সুইসাইড স্কোয়াড গ্রুপের মতো। গত কয়েকদিন আগে দেখছেন যে মসজিদে গুলি করে দিছে জামাতের মধ্যে, বিভিন্ন সময় মাদ্রাসাতে বোমা ফুটে, এগুলো কিসের আলাম? আর মোসাদ তো পৃথিবীর 1 নাম্বার গোয়েন্দা সংস্থা। মোসাদের ইনফরমেশন এখন পর্যন্ত রং হয়নি, কোনো দিন না, কখনোই না। মোসাদের ইনফরমেশন অলওয়েজ কারেক্ট। ওরা ছোট দেশ, কিন্তু ওরা এত বেশি স্ট্রং। হ্যাঁ, কেন? এই যে বিকাশ নূরকে একসময় বলা হয়েছিল না যে মোসাদের সাথে যোগাযোগ করছিল, সে কথা বলছে, হ্যান্ডশেক করছে, খাওয়া দাওয়া করছে, কিন্তু আমরা তো তখন তো বাঙালি বিশ্বাস করা নাই। এখন আস্তে আস্তে আবার বিশ্বাস করা শুরু করছে বাঙালি। মোসাদ এখন না, মোসাদ আগে থেকেই ছিল। কারণ কে মোসাদ সেটা আপনি কেমনে জানবেন? আমিও তো মোসাদ হইতে পারি ভাই,
বা আপনার যে সাইদি সাহেব যে মোসাদ ছিল না তাও আপনি কেমনে কইবেন? বা পিনাকি ভট্টাচার্য যে মোসাদের এজেন্ট না তা আপনি কিভাবে বলবেন? আপনি বলতে পারবেন না। মোসাদ আছে। এটা আপনারা এই যে আমরা যে বলি ভাই ওই বেটা ওই বেটা সিআইএ এর এজেন্ট এগুলো কি আলাদা আলাদা চেহারা দেখা যায়? যে কে কোথায় কি কোনটা সিআইএ এর এজেন্ট এটা কি চেহারা বুঝেন? না। আপনার আমার মাঝখান থেকে একজনকে বাইছা নেওয়া হয়। আপনার আমার মাঝখান থেকে একজনকে বাইছা নিবে। সেই তার এজেন্ট হয়ে কাজ করবে। এই যে আপনি ধরেন ইরানের যে সেনাবাহিনীর সবচেয়ে বড় কমান্ডার যাকে ইরান দায়িত্ব দিছিল যে মোসাদ আছে এদের ধরার জন্য সেই বেটাই মোসাদের এজেন্ট যারে দায়িত্ব দিছে সেই মোসাদের এজেন্ট হয়ে গেছে সেই মোসাদের এজেন্ট আপনি বুঝবেন কেমনে কে কখন আপনারা হানি ট্রিপে ফালাইয়া যায় কে কোন মোসাদ এটা আপনি কেমনে বুঝবেন কিন্তু আছে আপনি কি মনে করেন যে আমেরিকানরা যারা বাংলাদেশে ব্যবসা করে সব আমেরিকান ওরা আমেরিকান ঠিক আছে কিন্তু ওরা খ্রিস্টান না আপনি বুঝবেনও না আপনারা তো মনে করেন যে ভাই মনে টুপি একটা এদ্দুর ফললেই মনে হয় এটা ইহুদি না ইহুদিরা দাড়ি আপনার আমার চেয়ে সুন্দর দাড়ি রাখে এরা এটা দেয় দিবে না প্রয়োজনে এটা দিবে না এটা হচ্ছে যে ওদের একটা ইয়ে ওই যে আপনারা যেমন ওই টুপি পরেন ওদের মতো ওদেরও এটা এইরকম ওরা না দিলেও চলে ওরা এখন না দেয় অনেক যারা ইউরোপে থাকে এরা ম্যাক্সিমাম দেয় না পোলাপাই এটা দেয় না কিছু কিছু দেয় যেমন যে একটা কথা আছে না আমাদের যেমন গোরা মুসলমান মডার্ন মুসলমান ওইরকম তোরা কোন কত হাজার ইহুদি ঢুকে রয়েছে মোসাদের এজেন্ট ঢুকে রয়েছে আপনি আমি জানবো কিভাবে ধরার সক্ষমতা তো আমার দেশের সরকারেরও নাই গোয়েন্দা সংস্থারও নেই কারণ এরা এই ট্রেনিংই পায় না মাসুদ ভাই এখন একটা কথা বলি ইরান মিশরের ব্রাদারহুডের কথা মনে ছিল বিশাল আরব বসন্ত কইরা মিশরের গভর্নমেন্ট ফালাই দিয়া তুইলা আনলো কারে ব্রাদারহুড এক বছর এত ইয়ে করে মানে খুব মজা করলো এক বছর পরে সিসিরে দিয়া ব্রাদারহুডের ওই নেটারে উল্টা লটকাইয়া ফাঁসি দিছে এর ঠ্যাং উপরে মাথা নিচে দিয়া এরপরে দৌড় দিয়া টাইনা মেরা লাইছে কচু গায়াটা করছে ব্রাদারহুডকে ঠিক বাংলাদেশে ওরা প্রথমে গভর্নমেন্ট ফালাইয়া চাইলো যে কোনো মতে একটা মুসলমান জঙ্গি গোষ্ঠীর উত্থান করাইছে আইনা ফালাইলো কার এখন বিএমপি রে এখন সবচেয়ে বড় সমস্যা যে এরা যখন পাড়া দিবে না তখন কোনো না কোনো একটা অকারেন্স তো লাগবে কিছু না কিছু একটা তো লাগবে এখন এইটা কইতে পারতেছে না যে বাংলাদেশ মাস ডিস্ট্রাকটিভ ইয়ে বানাইতেছে পারমাণবিক বোমা বানাইতে এটা কইতে পারতেছে না কারণ ওই সক্ষমতা নাই জানে সবচেয়ে সহজ সক্ষমতা কি শালারা জঙ্গি পয়দা করতেছে হামাস মোসাদ সব তৈরি করতেছে কে বাংলাদেশ এইটা কইয়া ঢুকবো চুক্তি হইছে আমেরিকা ঢুকবো ওই ইসরায়েল ঢুকবো সবাই ঢুকবো কি মারস আমরা তো হামাস মারি মূল কথা আমরা মারি ওই জায়গা দখল করবো এটা আমাদের কন্ট্রোলে নিব ইরাকি কি পারমাণবিক বোমা পাইছিল কিচ্ছু তো পায় না পরে স্বীকার করছে না আফগানিস্তানে পাইছে কোথাও পায় নাই কিন্তু একটা ক্ষেত্র তো তৈরি করতে হয় সুতরাং এই যে এরা যে এত পয়সা ঢাললো এখন মাত্র উচ্চারণ শুরু হয়েছে হামাস আছে আগামী 6 মাসের ভিতরে রিয়েলি দেখবেন যে কিছু হামাস আছে আবার ওই যে হামাসের কিছু ওই যে কলমা লেখা কতগুলো পতাকা ঝুলাইছিল না সাদা সাদা মনে আছে 5ই আগস্টের পরে বিভিন্ন জায়গায় এগুলো তো পয়সা দিয়ে তৈরি করা মানে এমন ভাবে ফুলে ফেলায় এখন ইন্টারন্যাশনাল দেখানো হবে এটা মারার জন্যই ঢুকার জন্য বুটস অন দ্য গ্রাউন্ড আমেরিকার বুট গ্রাউন্ডে রাখবে আর এইটা বলে ঢুকবে ঢুকে পরে চায়না রাশিয়া ওই ইন্ডিয়া এদের সবাই ফাপড় দেওয়ার জন্য এই কাম এটা ক্ষেত্র তৈরি করতেছে মাত্র ক্ষেত্র তৈরি অনেক আগে এখন আরেকটু বেশি তৈরি করবো আর কি 56টা মুসলমান দেশ মিল্লা ইসরায়েলের লগে যুদ্ধ করে গোলান হাইট মালভূমি হারাইছে এখন ইসরায়েল গাজা তো খাইছে সিরিয়ারও বহু অংশ ইসরায়েল নিয়ে গেছে ওই বিভিন্ন দেশের এই যে লেবাননে নিয়ে যাবে আর আমেরিকা আসলে নতুন করে রাষ্ট্র গঠন করবে কি না করবে সেইটা ব্যাপার না সেটা অন্য জিনিস হইতে পারে মূলত হচ্ছে যে বার্মাতে রেয়ার আর্থ একটা আছে যেটা অনেক কাজে যেটা এখন চায়নার দখলে ওইটা চায়না নিয়ে চায়না বেচে আমেরিকার কাছে ওইটা যদি আমেরিকা বা ইউরোপ না পায় ওরা অস্ত্র শস্ত্র মোবাইল ফোন এগুলো বানাইতে পারতো না ওই জায়গার দখল নিবে আর ওই জায়গাটা দখল নিতে সরাসরি ওইখান থেকে ঢুকবো না এইখান থেকে আইসা ঢুকবো
মোটামুটি চায়না কাট করবে। এখন আপনি যেটা বলছেন কয়েক লক্ষ, এখনো সেভেন সিস্টারের কোন কোন অঞ্চলে জানি এখনো অনেক ইহুদি আছে, লাখো ইহুদি আছে। আপনি এটাও বলতে পারেন না যে বাংলাদেশেও যে নাই, কেমনে কইলেন? হয়তো ওরা প্রকাশ করে না আর কি। ইহুদি যে বাংলাদেশে না, আপনি কেমনে কইবেন? আপনি ঘরে ঘরে যাই দেখছেন ইহুদিটাকে এমন জিনিস যে আপনি লুঙ্গি গুলা দেখবেন যে এত মুসলমান না হিন্দু, কাটছে না না কাটছে। ইহুদি তো অন্য জিনিস। এই যে বনিয়ামিন, যার কথা বঙ্গুরা শুনে, এও তো অরিজিনাল ইহুদি। কত বাংলাদেশি আছে ইহুদি ডাক্তার ইয়েতে গেছে গা, এগুলো নিয়ে তো এর আগেও অনেক লেখালেখি হয়েছে পত্রিকাতে, বাংলাদেশের পত্রিকাতে আছে। ইহুদি নাই কেমনে কইলেন? ওই আজকে আমি আরেকটা টক শোতে এক ভাই বলতেছিলেন, কয় যে ভাই এই যে বাঙালি যে লাফায় যে বর্ডারে যায় যুদ্ধ করবে, শুনলাম যে ইন্ডিয়া নাকি ওই যে একটা ইয়ে তৈরি করতেছে, কি কয় বুলেট, যেটার মধ্যে শুয়োরের রক্ত মধ্যে চুবাইয়া তারপর ওইটা দিয়ে গুলি করবে বুলেট। তার মানে আপনি বুলেট খেয়ে মরবেন, জিহাদি আপনি বুলেট খেয়ে মরবেন, শুয়োরের রক্ত আপনার গায়ে আছে, আপনি তো আর ব্যস্ত যেতে চাচ্ছেন না। 1971 যখন বাংলাদেশ পাকিস্তান যুদ্ধ লাগলো, তখন তো এক পর্যায়ে 13 দিন ভারত আমাদের পক্ষে যুদ্ধ করছিল। ভারত ওই সময় যে ক্ষেপণাস্ত্রগুলা মারছিল পাকিস্তানের দিকে, ওগুলো সব আবার ইসরায়েল ভারতের হেল্প করছিল। তার মানে ইসরায়েল ভারতের সাথে বন্ধুত্ব কিন্তু অনেক আগে থেকে তাদের মধ্যে বন্ধুত্ব। আবার যে কার্গিল যুদ্ধে পুরোপুরি গাইডেড মিসাইল দিছিল ইসরায়েল কার্গিল যুদ্ধের সময়, ওইটা দিয়ে নাস্তানাবুদ বানাইছে। এখন ইসরায়েলের কাছে সব আছে। আর ঘটনা কি জানেন, আপনারা বাংলাদেশ নিয়ে এত চিন্তা করেন কেন? মোবাইল ফোন এটাও ইহুদির তৈরি, কম্পিউটার ইহুদির তৈরি, মাইক ব্যবহার করেন মসজিদে এটাও ইহুদির তৈরি, ওষুধপত্র খান এগুলো ইহুদিদের তৈরি। কিন্তু কোনো একটা জিনিস তৈরি হইলে মাত্র আপনারা করবেন কি এইটা এইরকম কোরআন হাদিসের আলোকে তৈরি হয়েছে। আমার প্রশ্ন একটা জায়গায়, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আপনি কোরআন হাদিস নিয়েই বইয়া থাকেন, বিসমিল্লাহ বইলা খাওয়া, আলহামদুলিল্লাহ বলা, ঘরে ঢুকতে দোয়া, বাইরে দোয়া, টয়লেটে যাইতে দোয়া, বিয়া করতে দোয়া, বাসর ঘরে দোয়া, এত কিছু আপনার সব ইসলামের ভিতরে নাকি আছে। আপনারা রিসার্চ করে আজ পর্যন্ত প্যারাসিটামল বানাইতে পারলেন না। খালিদ মহিউদ্দিনের সাথে একটা টক শোতে জুলাই চরমপন্থী মাহফুজ আলম বলল সে এখন আর ইসলামিক রাজনীতিতে বিশ্বাস করে না, সে সেন্টার লেফট পলিটিক্স করতে চায়। আমাদের স্বভাবতই প্রশ্ন জাগে যে পুরো দেশকে ধ্বংস করে দিয়ে এখন কেন সে আর ইসলামিক রাজনীতিতে বিশ্বাস করে না। আর এই যে মাহফুজ আলম, এ কিন্তু অন্যান্য চরিত্রগুলোর থেকে আলাদা। আর মাহফুজ আলম যদি মধ্যপন্থা বা মধ্যবামপন্থা রাজনীতি করে তাহলে কি তার অপরাধ ক্ষমা হয়ে যায়? কারা এই মাহফুজ আলমের এই এই অপরাধের জন্য দায়ী? আসুন সংক্ষেপে এই জিনিসগুলো একটু দেখি। মাহফুজ আলমকে ইউনুস জুলাই জঙ্গি উত্থানের মাস্টার মাইন্ড হিসাবে পরিচিত করায়। তখন পর্যন্ত যত জুলাই জঙ্গি উত্থানের সাথে যত বড় বড় মানুষরা জড়িত ছিল, বুদ্ধিজীবী, সবাই কিন্তু মাহফুজের প্রশংসায় পঞ্চমুখ ছিল এবং মাহফুজকে সিরাজুল আলম খানের সাথে তুলনা করত। কিন্তু পরবর্তীতে আমরা দেখলাম যে মাহফুজ আলম চরিত্রটা সম্পূর্ণরূপে একটা অস্থির চরিত্র। একদিন সে অত্যন্ত একেবারে দুর্ধর্ষ জঙ্গির মতো কথা বলে, পরের দিন সে নরম হয়ে যায়। সে ফেসবুকে পোস্ট দেয় যে পুরা ভারতবর্ষ অর্ধেক কেটে নিয়ে সে একটা পোস্ট দিয়েছিল ফেসবুকে যে এটাকে স্বাধীন করবে, পরে আবার সে এই পোস্টটা বন্ধ করে দেয়। মাহফুজ আলমের সবচেয়ে অস্থির এবং সে যে মোটেও একটা পরিপক্ক চরমপন্থী হতে পারেনি, এটা প্রথম প্রকাশ পায় সে যখন উপদেষ্টা হিসাবে শপথ নেয়, তখন বঙ্গভবন থেকে বঙ্গবন্ধুর ছবি নামিয়ে ফেলে। পরবর্তীতে আমরা শুনেছি মাহফুজ আলমকে ইউনুস কাজ টাজ করতে দিত না, অন্যরা তার জায়গায় কাজ করত। মাহফুজ আলম মাঝে মধ্যে ফেসবুকে পোস্ট দিয়ে সে খবরে আসতো এবং মাহফুজ আলম স্বীকার করেছে সব চরমপন্থীদের মধ্যে যে আওয়ামী লীগ অলরেডি ফিরে চলে এসেছে, যেখানে অন্য চরমপন্থীরা এটা এখনো আশায় বসে আছে যে আওয়ামী লীগ আসবে না বাংলাদেশের ক্ষমতায় বা রাজনীতিতে। মাহফুজ আলম কিন্তু প্রকাশ্যে স্বীকার করেছে
ফেসবুকে পোস্ট দিয়ে যে আওয়ামী লীগ ফিরে এসেছে। সব দিক থেকে আমরা যদি দেখি, আমার কাছে মনে হয় যে এই মাহফুজ আলম জুলাইয়ের যে চরমপন্থী যেগুলো আছে মূলত তাদের থেকে আসলে বেশ কিছু আলাদা। এই চরমপন্থীদের মধ্যে সবচেয়ে সবচেয়ে স্থির এবং বুদ্ধিমান, এবং সেখান থেকে বলতে হবে যে সবচেয়ে বড় গর্দান কর্তনকারী গুণ আছে কিন্তু আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া নামে যে ছেলেটা, তার সাথে আক্তার, হাসনাত আবদুল্লাহ, এগুলো তো আছেই। কিন্তু মাহফুজকে কিন্তু মাঝে মধ্যেই অপরাধ বোধে পেয়ে বসে। এবং আরেকটা চরমপন্থী আছে জামাতের, সে বিদেশে থাকে, কি যেন একটা নাম, এহসান খামিনি বা খমিনি, সে বলছিল যে একটা ফেসবুক পোস্ট দিয়ে যে মাহফুজ আলম নাকি মাঝে মাঝে কান্নাকাটি করে, রাতের বেলায় চিৎকার করে কান্নাকাটি করে ওঠে, বা একা হয়ে গেলে সে নাকি অনেক চিৎকার করে করে কান্নাকাটি করে। তার মানে হলো মাহফুজ আলম ইতিমধ্যে যথেষ্ট ভয় পেয়ে গেছে। এবং আরেকটা জিনিস, এদের এই চরিত্র, মাহফুজের চরিত্র পরিবর্তনের জন্য যেটা দায়ী, সেটা কিন্তু এই জুলাই জঙ্গি উত্থানের চরমপন্থী যেগুলো সরকারি ক্ষমতা পেয়েছে কি পায় নাই, প্রত্যক্ষ পরোক্ষভাবে এগুলো প্রত্যেকে এখন হাজার কোটি টাকার মালিক। এই অর্থ উপভোগের জন্য এরা কিন্তু এক একজন এক একটা পথ বেছে নিচ্ছে। মাহফুজ আলমকে খালেদ মহিউদ্দিন জিজ্ঞেস করলো যে আপনার আয়ের উৎস কি? সে বলল যে আমি বই লিখি, আমি অনুবাদ করি, এবং আরো কি কি যেন বলল, তার সঞ্চয় আছে। বাংলাদেশে মাহফুজ আলম বই লেখে, অনুবাদ করে কোনো অর্থ কি রোজগার করে? কেউ বিশ্বাস করবে এটা? আসলে এরা টাকা পয়সা এত কামিয়ে ফেলেছে যে এদের এখন বাঁচতে ইচ্ছে করে। কিন্তু দেখুন, মাহফুজ আলমরা বাংলাদেশটাকে ধ্বংস করে দিয়েছে। এগুলো প্রত্যেকটা তরুণ, মাহফুজ আলম, সজীব ভুঁইয়ার কথা জানি না, কিন্তু এই যে হাসনাত আবদুল্লাহ, প্রত্যেকটা ছেলে কিন্তু মেধাবী ছিল। সঠিক গাইডেন্স পেলে এই দেশে সঠিক তরুণদের বেড়ে ওঠার পরিবেশ থাকলে এই ছেলেগুলা কিন্তু চরমপন্থী না হয়ে এক একটা কিন্তু দেশের জন্য সম্পদ হতে পারত। এখন মাহফুজ আলম ইসলামিক রাজনীতি ছেড়ে দিয়ে, সে অবশ্য তার হেরিটেজটাকে অস্বীকার করছে না, সে বলছে যে সে মধ্য বামপন্থার রাজনীতি সে বিশ্বাস করে, এটা সে করবে। তো এটা করলে কি আসলে জুলাইতে সে যে অপরাধ করে ফেলেছে এটা ক্ষমা হয়ে যাবে? জুলাই জঙ্গি উত্থানের ফলে তো বাংলাদেশ ধ্বংস হয়ে গেছে, সে কথা বাদ দিলাম, কিন্তু এই জঙ্গি উত্থানকালে যেসব মানুষ মারা গেছে, আমরা জানি যে এই সব মানুষ দুইভাবে মারা গেছে। একটা ক্ষুদ্র অংশ মারা গেছে পুলিশের অ্যাকশনে, আর বড় একটা অংশ মারা গেছে কিন্তু জঙ্গিদের আত্মঘাতী হামলায়, চোরাগোপ্তা হামলায়। আবু সাইদ এখন পরিপূর্ণভাবে প্রমাণিত একজন আত্মঘাতী জঙ্গি। আমি বিশ্বাস করি মুগ্ধও ছিল একটা আত্মঘাতী জঙ্গি, এবং জঙ্গিরা অনেকগুলা মানুষকে মেরেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আবার পুলিশি অ্যাকশনে মৃত্যু এবং জঙ্গিরা যে মৃত্যু ঘটিয়েছে সবগুলোর জন্য দায়ী করে ইউনূসের আদালত মৃত্যুদণ্ড দিয়েছে। এখন শেখ হাসিনার পেছনে আমরা পুরো বাংলাদেশ আছি, পুরো আওয়ামী লীগ আছে এই অন্যায্যতার থেকে মুক্ত করার জন্য। কিন্তু কাজ উদ্ধার হয়ে যাওয়ার পরে মাহফুজ আলমদের পেছনে আছেটাকে? এই যে এত বড় খুন খারাপি হয়ে গেল, 2 থেকে 500 মানুষ খুন হলো, আমরা কিন্তু জানিও না, কারণ ইউনূস এগুলো উদ্ঘাটন করে নাই, ভবিষ্যতে আমরা করব। এর জন্য যেই দায় মাহফুজের কাঁধে চড়েছে, সেখান থেকে মাহফুজ কি বামপন্থার রাজনীতি করলে বেঁচে যেতে পারবে? এই প্রশ্ন থাকলো। আরেকটা জিনিস, এই মাহফুজদের কারা বিপথে নিয়ে গেল? আমরা যেটা প্রকাশ্যে জানি সেটা হলো যে মাহফুজ, আরো যারা যারা আছে, নাহিদ, এরা সবাই ফরহাদ মজারের ছাত্র। ফরহাদ মজার এটা প্রকাশ্যে সব জায়গায় স্বীকার করেছে। ভবিষ্যতে কিন্তু মাহফুজের যে চরিত্র আমি দেখি, ও কিন্তু ধরা পড়ার সাথে সাথে সব বলে দিবে। সেই দিন কিন্তু এই ফরহাদ মজার, মাহফুজ এগুলো কিন্তু একসাথে ধরা পড়বে ঠিকই, কিন্তু এরা বাংলাদেশের যে ধ্বংস করেছে, যতটুকু ক্ষতি করেছে, আমরা সেখান থেকে
কত দ্রুত কিভাবে ফিরে আসব, নাকি আদৌ ফিরে আসতে পারবো? এই প্রশ্নগুলো এখন বাংলাদেশের সব মানুষের মনে রয়েছে। দুবাইয়ে গ্রেপ্তার হওয়া বাংলাদেশ পুলিশের সাবেক আইজি বেনজির আহমেদকে ফিরিয়ে আনতে খুব বেশি আশার আলো দেখছে না দেশটির সংশ্লিষ্ট কর্মকর্তারা। বেনজির আহমেদকে ফিরিয়ে আনতে আরব আমিরাতে ছুটে গিয়েছেন এনসিবির বেশ কয়েকজন কর্মকর্তা। তাদের সাথে কাজ করছেন বাংলাদেশের আমিরাত দূতাবাসের কর্মকর্তারাও। কিন্তু 4টি জটিল সমীকরণের মুখোমুখি হয়ে শেষ পর্যন্ত হতাশই হতে হচ্ছে বাংলাদেশি কর্মকর্তাদের। এই 4 সমীকরণের সবগুলোই বেনজির আহমেদের পক্ষে যাওয়ার ব্যাপারে সম্ভাবনা থাকায় আরাব খান কিংবা শীর্ষ সন্ত্রাসী জিসান আহমেদের মতো বেনজির আহমেদকে ফেরানো প্রায় অসম্ভব হয়ে পড়ছে। বেনজির আহমেদের হয়ে দুবাইতে মামলা লড়ছেন এমন সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, আরাব খান কিংবা জিসানের ক্ষেত্রে 2টি সমীকরণ কাজ করছিল, আর বেনজির আহমেদের ক্ষেত্রে আরো 2টি নতুন সমীকরণ যোগ হয়েছে। তাছাড়া বেনজির আহমেদের হয়ে বাংলাদেশ পুলিশ ও সেনাবাহিনীর সাবেক কর্মকর্তাদের একটি গ্রুপ কূটনৈতিক এবং আইনি তৎপরতায় অংশ নিচ্ছেন এমন তথ্য সম্পর্কে নিশ্চিত হওয়া গেছে। বাংলাদেশের বিগত আওয়ামী লীগ আমলের আলোচিত আইজিপি বেনজির আহমেদকে গ্রেপ্তারের তথ্য আরব আমিরাত কর্তৃপক্ষ গত 12 জুন ইমেলের মাধ্যমে বাংলাদেশ সরকারকে জানিয়েছিল। তিনি বাংলাদেশের নাগরিক ও তার বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ থাকার বিষয়টি আনুষ্ঠানিকভাবে ঢাকায় অবস্থিত ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো বা এনসিবি এবং বাংলাদেশ পুলিশকে অবহিত করে দুবাই পুলিশ। গত 14 জুন এ তথ্য সংসদে তুলে ধরে বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেছিলেন, তাকে দেশে ফিরিয়ে আনার জন্য 30 দিনের মধ্যে আমিরাত কর্তৃপক্ষের কাছে আবেদন করা হবে। বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয় একটি সূত্র নিশ্চিত করেছে, বেনজির আহমেদকে ফিরিয়ে আনতে ঢাকার ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো বা এনসিবির কয়েকজন কর্মকর্তা 15 জুন দুবাই পৌঁছেছেন। তারা বাংলাদেশের আমিরাত দূতাবাসের কর্মকর্তাদের সহায়তায় যৌথভাবে কাজ করছেন। বেনজির আহমেদের বিরুদ্ধে প্রথম মামলা হয়েছিল আওয়ামী লীগ সরকার আমলে। বাংলাদেশে তার বিরুদ্ধে এখন দুর্নীতির 6টি মামলা আছে। এর মধ্যে একটি মামলার বিচার চলছে, বাকি 5 মামলার তদন্ত চলমান। এসব মামলা সহ অন্যান্য নথিপত্র এর মধ্যে আরবি ভাষায় অনুবাদ করে আমিরাতের সংশ্লিষ্ট দপ্তরে জমা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। তবে বাংলাদেশ সরকারের এমন উদ্যোগের বিপরীতে বেনজির আহমেদের পক্ষেও আইনি তৎপরতা জোরদার করা হয়েছে। এর মধ্যে তার পক্ষে আরব আমিরাতে আইনজীবী নিয়োগ দেওয়া হয়েছে এবং তার আইনজীবীরা দুবাইয়ের আদালতে জামিনের আবেদন করেছিলেন। তবে বেনজির আহমেদকে দুবাইয়ের আদালত আপাতত কারাগারে রাখার নির্দেশ দিয়েছেন। সংশ্লিষ্ট আইনজীবী এবং কর্মকর্তারা বলছেন, বেনজির আহমেদকে ফেরানোর ক্ষেত্রে প্রথম ধাপটি হলো বাংলাদেশ সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিক আবেদন। এই আবেদন জমা পড়লে সেটির শুনানি হবে আরব আমিরাতের কোর্ট অফ আপিলে। এই আদালতই প্রাথমিকভাবে নির্ধারণ করবে যে তাকে প্রত্যর্পণ বা ফেরত পাঠানো যাবে কিনা। যদি কোর্ট অফ আপিল বেনজির আহমেদকে বাংলাদেশে ফেরত পাঠানোর পক্ষে রায় দেয়, তাহলেও ফেরত আনাটা নিশ্চিত হবে না, কারণ তখন বেনজির আহমেদ সেই রায়ের বিরুদ্ধে দেশটির সর্বোচ্চ আদালত কোর্ট অফ ক্যাসেশনে আপিল করতে পারবেন। এটি সংযুক্ত আরব আমিরাতের সুপ্রিম কোর্টের সমকক্ষ। আর 2 আদালত যদি প্রত্যর্পণের পক্ষে রায়ও দেয়, তবে চূড়ান্ত সিদ্ধান্তটি আসে ইউএ সরকারের শীর্ষ নির্বাহী বা প্রশাসনিক পর্যায় থেকে। এই 3 ধাপ উত্তরণের জন্য বাংলাদেশ থেকে যাওয়া এনসিবি এবং আমিরাতে বাংলাদেশি দূতাবাসের কর্মকর্তারা বেশ দৌড়ঝাঁপ শুরু করেছেন। সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, প্রথম দিকে কূটনৈতিক তৎপরতার মাধ্যমে বিষয়টা যতটা সহজ মনে করা হয়েছিল, বাস্তবতা এখন প্রায় 180 ডিগ্রি ঘুরে গেছে। কারণ এই কেসে যোগ হয়েছে 4টি সমীকরণ। প্রথমত, বেনজির আহমেদের জাতীয়তার পরিচিতি। বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বেনজির আহমেদের 4টি পাসপোর্ট থাকার কথা ইন্টারপোলকে জানানো হয়েছিল, কিন্তু আমিরাতের তদন্ত সংস্থা বেনজির আহমেদের কাছে বাংলাদেশের ভ্যালিড কোনো পাসপোর্ট পায়নি। বেনজির আহমেদের ঘনিষ্ঠ একটি সূত্রে জানা গেছে, তার কাছে তুরস্ক ও পর্তুগালের পাসপোর্ট আছে। শুধু ভিন্ন দেশের পাসপোর্ট থাকার কারণে দুবাই থেকে অতীতে 2 জনকে ফিরিয়ে আনতে পারেনি বাংলাদেশ সরকার। একজন হলেন শীর্ষ সন্ত্রাসী জিসান, আরেকজন পুলিশ কর্মকর্তা হত্যা মামলার আসামি আরাব খান। আরাব খানের কাছে ভারতের পাসপোর্ট ছিল। 2023 সালে আরাব খানকে ফেরত আনার আবেদনের সঙ্গে সংযুক্ত করা হয়েছিল আসামির 7 কপি ছবি, 24 পৃষ্ঠার গ্রেপ্তারি পরোয়ানার অনুলিপি, এফআইআর এর কপি, জাতীয় পরিচয়পত্রের কপি, ভারতীয় পাসপোর্টের অনুলিপি এবং পরিচয় শনাক্তে সহায়ক অন্যান্য গুরুত্বপূর্ণ নথি।
পাশাপাশি আদালতের গ্রেপ্তারি পরোয়ানা, তদন্তে পাওয়া তথ্য এবং আসামিকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার প্রয়োজনীয়তা বিস্তারিত তুলে ধরা হয়েছিল। কিন্তু ভারতীয় পাসপোর্ট থাকার কারণে শেষ পর্যন্ত আমিরাত সরকার তাকে আর ফেরত দেয়নি। একই কাণ্ড ঘটেছিল জিসানের ক্ষেত্রেও। বেনজির আহমেদও বাংলাদেশি পাসপোর্ট না থাকার কারণে তাকে ফেরত আনার বিষয়টি আরাফ খানের মতোই কয়েকদিন বেশ আলোচনা ও দৌড়ঝাঁপের পর থেমে যেতে পারে, এমন আশঙ্কার কথা জানিয়েছেন আরাফ খানের কেসে কাজ করা একজন পুলিশ কর্মকর্তা। সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে দ্বিতীয় আরেকটি সমীকরণ বেনজির আহমেদের পক্ষে কাজ করার আশঙ্কা দেখা দিয়েছে। সেটি হলো বাংলাদেশ সরকার বেনজির আহমেদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের সপক্ষে নথিপত্র জমা দিয়েছে, কিন্তু বাংলাদেশের সরকারি নথিতে দেখা গেছে বেনজির আহমেদ 28 বছর ধরে কর দিয়েছেন। এজন্য 2021 সালের 24শে নভেম্বর ময়মনসিংহ কর অঞ্চলে আয়োজিত অনুষ্ঠানে তাকে পুরস্কার দেওয়া হয়েছিল। এই করের কাগজপত্র দুবাই আদালতে এরই মধ্যে দাখিল করেছেন বেনজির আহমেদের আইনজীবীরা। তাছাড়া মাত্র 2 কোটি টাকা জ্ঞাত আয় বহির্ভূতের অভিযোগ আনতে পেরেছে দুদক, কিন্তু এগুলো মানি লন্ডারিং করা হয়েছে কিনা তা স্পষ্ট প্রমাণ নিয়ে ধোঁয়াশা আছে। এই বিষয়গুলো বেনজির আহমেদের আইনজীবীরা আদালতে উত্থাপন করে এরই মধ্যে অভিযোগ করেছেন তাকে রাজনৈতিকভাবে হয়রানি করার জন্যই দেশে ফেরত নিতে চাইছে বাংলাদেশ সরকার। আমিরাতের আইন অনুযায়ী বাংলাদেশে ফেরত পাঠানো হলে তার জীবন ঝুঁকিতে পড়তে পারে, তিনি রাজনৈতিক প্রতিহিংসার শিকার হতে পারেন কিংবা ন্যায় বিচার থেকে বঞ্চিত হতে পারেন। এমন কিছু আমিরাতের আদালতের কাছে মনে হলেই ফেরতের আবেদন নাকচ করে দিবে। তৃতীয় সমীকরণটি হলো বাংলাদেশ সরকার যেমন চেষ্টা করছে বেনজির আহমেদকে ফিরিয়ে আনতে, তেমনি বেনজির আহমেদের গ্রেপ্তারের খবর জানাজানি হওয়ার পর থেকে তার পক্ষে দুবাইয়ে অবস্থানকারী বাংলাদেশিদের একটি গ্রুপ জোরে সোরে কাজ করছে। এর মধ্যে সাবেক 2জন সেনা জেনারেল, 3 জন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং 3 জন বড় ধরনের ব্যবসায়ী আছেন। ইতিমধ্যে তারা আমিরাতের কয়েকটি আইনি সেবাদানকারী প্রতিষ্ঠানের সাথে বৈঠক করেছেন। আরেকটি সূত্র জানা গেছে বাংলাদেশের 2জন সাবেক কূটনীতিক ও 2জন রাজনীতিবিদ বেনজির আহমেদের পক্ষে কূটনৈতিক পর্যায়ে চেষ্টা চালিয়ে যাচ্ছেন। সবশেষ সমীকরণটি হলো বেনজির আহমেদের বিরুদ্ধে দুবাইয়ের আদালতে একটি দেওয়ানি ও ব্যক্তিগত আর্থিক সংক্রান্ত অভিযোগ আছে। তার ঘনিষ্ঠ সূত্রগুলো আইনজীবীদের বরাত দিয়ে বলেছেন এই মামলাটি বেনজিরের রক্ষা কবচ হিসেবে কাজ করতে পারে। সূত্রটি বলছে 10 লাখ দিরহামের আর্থিক দেনা পরিশোধ করা হয়নি মর্মে এক ব্যবসায়ী এই অভিযোগটি দায়ের করেছিল। এই আইনি অভিযোগের শুরু না হওয়া পর্যন্ত আমিরাতের কোর্ট অফ আপিল তাকে ফেরত পাঠানোর সিদ্ধান্ত না দেওয়ার সম্ভাবনাই বেশি, কারণ আমিরাতের অভ্যন্তরীণ কোনো ইস্যুর, বিশেষ করে আর্থিক ও সম্পত্তি বিষয়ে কারো বিরুদ্ধে কোনো অভিযোগ থাকলে সেটির বিচার ও সুরাহা দেশটির আইনে না হওয়া পর্যন্ত তাকে ফেরত দেওয়ার সুযোগ আমিরাতের আইনে নেই। তাছাড়া বাংলাদেশের সাথে সরাসরি আমিরাতের বন্দি প্রত্যর্পণ চুক্তি নেই। বিগত আওয়ামী লীগ সরকার আমলে যে চুক্তিটি হয়েছিল সেটি দণ্ডপ্রাপ্ত বন্দি বিনিময়ের চুক্তি। এই চুক্তিটি করা হয়েছিল মূলত আমিরাতে দণ্ডপ্রাপ্ত বাংলাদেশিদের যাতে ফিরিয়ে আনা যায় এবং তারা আমিরাতের যে শাস্তি পেয়েছেন সেটি যেন দেশে এসে ভোগ করতে পারেন। আরাফ খানের ক্ষেত্রে এই বিষয়টি তার আইনজীবীরা তখন ব্যবহার করেছিলেন। তবে কূটনৈতিক তৎপরতার মাধ্যমে পারস্পরিক সমঝোতাকে এক্ষেত্রে কাজে লাগানো যেতে পারে, কিন্তু অন্য সমীকরণগুলো বেনজিরের পক্ষে যাওয়ার আশঙ্কাই বেশি করছেন সংশ্লিষ্টরা। ফলে বেনজিরের আবেদনটি শুরু সহসা হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। এখন এ পর্যন্ত। আমার ভাবির পোলারা তো মায়ের খাবে, এটা আমি আগেও জানতাম। কারণ ভাবির পোলারা ছিল হইলো বানের জলে পানি আসে যখন, দেখবেন যে চান্দা মাছ, তিতপুটি মাছ, তারপর আমরা বলি কড়াপুটি, মানে দেখবেন যে যত ছোট ছোট মাছ আছে পোকার মতো, এগুলো উজায় বেশি। তো এগুলোই কিন্তু জালে আগে ধরা পড়ে। তো আমার ভাবির পোলারা একটা পর্যায়ে পাবলিকের হাতে পেদানি খাবে, লাথি খাবে, উষ্টা খাবে, এটা সর্বজনীন। আপনি দেখেন এরা কেউ কেউ এমপি হয়ে যাওয়ার পরে কিভাবে দৌড়ানি খাইলো, এটা আপনার কাছে কেউ তার উপর পানি ঢেলে দেয়, পচা পানি, কেউ পচা ডিম মারে বাংলাদেশে। আর তো এটা ওইখানে আপনার ক্ষোভ প্রকাশ করার জায়গা আছে, মিছিল করার জায়গা আছে, প্রতিবাদ করার জায়গা, ওইখানে তো আর ওয়াকার ভাইয়া নাই ওদের, তাই না? অন্য ওদের তো মামা, ওদের মায়ের খালাতো ভাই তো ওইখানে থাকতে পারবে না, তাই না? আমাদের বিয়ে হিসাব তো ওইখানে থাকবে না। তো এরা মায়ের খাবে, কারণ এরা জনগণের সাথে, দেশের সাথে, মানুষের সাথে যে প্রতারণা করেছে, এদের পরিণতি
এত জঘন্য এবং এত বীভৎস হবে যে আমরা সেটা নিজেরাও কল্পনা করতে পারতেছি না। হয়তোবা এই সমস্ত ভাবির পোলাদের করুণ পরিণতির জন্যে মানে তাদের জন্য আফসোস করেও একদিন আমাদের ভিডিও বানাতে হবে বলে আমি মনে করি। এদের জন্য এত করুণ পরিণতি অপেক্ষা করতেছে। কারণ এরা নিস্তার পাবে না। এরা যেভাবে মানুষের সাথে যেভাবে থানা জ্বালিয়ে দিয়েছে, মানুষকে হত্যা করেছে, ধর্ষণ করেছে, যা আপনার মানুষের উপর অত্যাচার করেছে, এগুলো মানুষ ভুলবে না। জেলের বাইরে, জেলের ভিতরে যেভাবে মব করেছে, ভায়োলেন্স করেছে, পুলিশের সাথেও সেখানে প্রেগনেন্ট মহিলাকে পিটিয়ে মেরে আগুনে ঝুলিয়ে দিয়েছে, এগুলো আমরা দেখেছি। থানা জ্বালিয়ে দিয়েছে। তো এগুলোর পরিণতি তো খারাপ হবেই। এদের এদের দেখেন না আপনি, ওই যে আমার ভাবির পোলারা তো নাকি কি অক্সফোর্ডে গেছে না ফক্সফোর্ডে গিয়েছে, সেখানে তাদের দাওয়াত দিয়েছে, তাদের নাকি মেন্দা ভাত খাওয়াবে, মিল্লি খাওয়াবে, বিরিয়ানি খাওয়াবে। শুনলাম এই তো এদের দাবড়াইতেছে কেন? এদের ঘটনা কি? আমাদের ভাবির পোলারা আপনারা দেশেও জুতাতে পিটান, বিদেশেও যদি বেজ্জতি করেন। আমার ভাবির পোলারা অক্সফোর্ডের তারা প্রফেসর হয়ে গেছে, অক্সফোর্ডের তারা বাবারে বাবা ডিন হয়ে গেছে। আপনারা তাদের দৌড়াচ্ছেন কেন? আহা! আমার ভাবির পোলাদের এভাবে আর বেজ্জতি করেন না। আমার বুক, আমার আত্মা ফেটে যাচ্ছে। ভাবির পোলাদের যখন বললেনই, তাহলে বলেন এই অক্সফোর্ডের শিক্ষার্থীরা, এই খালাম্মা, ফুফু আম্মা, এরা অক্সফোর্ডে পড়ে, মানে এদেরকে ইনভাইট করেছে কারা? আপনি তো বিষয়টা জানেন, আমাদেরকে একটু আলোকিত করেন, একটু শুনতে চাই শেখ ফরিদ ভাই। আমরা আর মামুরা। আপনি জানেন না যে জামাতিরা যদি কিন্ডারগার্টেন স্কুলে পড়ায় তাহলে সে অধ্যক্ষ হয়ে যায়। এদের দেখেন না ৭১ সালে বাপ মারা গেলে আর ৮১ সালে জন্ম নেয়। তো এইখানে অক্সফোর্ড থেকে আমি হাসতেছি, অক্সফোর্ডের এরা কি? এরা তো প্রফেসর হওয়ার কথা, কিন্তু দেখি যে প্রফেসর হওয়ার কথা, দেখি এরা ছাত্র হয়ে বসে আছে। চেহারা দেখেই তো বোঝা যায় এরা বাংলাদেশ থেকে শিবির কোচিং সেন্টার থেকে হায়ার করে নিয়ে গেছে। দেখেই তো বোঝা যাইতেছে এরা কারা। ওই যে দেখেন না নেশৌর, ওই যে আমাদের ভাবির পোলাদের যে মামু, ওই যে তারেক রহমানের উপদেষ্টা, তারা দেখেই বলছে নেশৌরি মানে নেশাখোর। তো এদের দেখেই তো বোঝা গেল জামাতি। যারা জামাত বিশেষজ্ঞ তারা তো প্রথম চেহারাতেই বলে দেয়। মানে হাস্যকর ব্যাপার, ২-৪টা যদি কোট টাই প্যান্ট পরায় নিয়ে যাইতো, মানে এরা চেহারাটা তো লুকায় পারতেছে না, বুঝতে পারছেন? চেহারাটা তো লুকায় রাখতে পারতেছে না। এদের রাজনৈতিক পরিচয় কি? কারণ বিহেভিয়ার আর হচ্ছে বিলিভ, দুইটা কিন্তু একসাথে যায়। আপনি যতই লুকান, আপনার চেহারা আমার চেহারা দেখে আমরা যে পোশাকেই থাকি না কেন, এমনকি আপনি যদি জুব্বা পরেন, আমি জুব্বা পরে, আমাদের কিন্তু জঙ্গি মনে হবে না। কারণ মানে আপনার ফেস একটা ব্যাপার, মানে আপনার দর্শন, কারণ আপনার বিহেভিয়ার, বললাম তো, বিহেভিয়ার অ্যান্ড বিলিভস, এই দুটো একসাথে যায় মানুষের। আপনি কোনো না কোনো, আপনার আমার চেহারা দেখে আপনার মাথায় যদি পাগড়িও পরানো হয়, আমার মাথায় যদি টুপিও পরানো হয় পাগড়ি, তারপরেও কিন্তু আমাদের মনে হবে না যে আমরা ওই এদের মতো জঙ্গি বা শিবির। তো এদের দেখেই বোঝা যাচ্ছে, যে এরা কোন শ্রেণীর। এরা যে ইসলামী ব্যাংকের টাকায়, ইবনে সিনার টাকায়, তারপরে ইসলামী ব্যাংকের টাকায়, তারপরে কি কি যেন বলে, এনায়েতের টাকায়, বেনায়েতের টাকায়, জাকাতের টাকার লোক। তো দেখেই বোঝা যাচ্ছে এরা কারা। এরা এমনকি এরা মোহাম্মদের উম্মত না, এরা হচ্ছে মগা মওদুদের উম্মত। দেখেই তো বোঝা যাইতেছে। বুঝতে পারে যে একজন চশমা পরে পয়সা এসে নিজের ডন মনে করতেছে শাহরুখ খান। দেখেই তো বোঝা যায় যে এটা চশমা কালকে হাওলাত করে নিয়ে আসছে, এই চশমা দিয়ে ডন সাজা যাবে না। আর এই যে উনি দেখেন না বোরকায় মুখ রাখছে, কিন্তু ইনি বাংলাদেশের সংসদে গেলে কিন্তু চোখ ছাড়া কিছু দেখাবে না। সংসদে গেলে আসে তারা ট্রফি হয়ে যাবে, বুঝতে পারছেন? তো পাবলিক এগুলো বুঝে ফেলেছে, এদের প্রতারণা। আর জামাত, আপনি যদি ঠাড়া পড়া মিথ্যা কথা না বলতে পারেন, আপনি তো জামাত হইতে পারবেন না। তো এরা এগুলো করতে দেন। এদের চরিত্র ধরা পড়ে গেছে। এরা যে মানে নিজেরা বাটপারি করলে, লাম্পট্য করলে, দেখেন ইসলামকে মানুষ দোষ দেয়। তসলিমা নাসরিন নাকি ইসলামের ক্ষতি করে, আসাদ নূর, আসিফ মহিউদ্দিন, ইমরান বশির, মুফতি মাসুদ নাকি ইসলামের ক্ষতি করে, মাঝে মাঝে দুই একবার আমরা শেখ ফরিদের নামও নেয়, সে নাকি ইসলামের ক্ষতি করে। আচ্ছা বলেন তো, কবে আপনি বলেছেন যে নবী মাইশের বউ ঋণে টানাটানি করেছে? আপনি বলেন নাই কবে বউ বদলেছে। আমি কোনোদিনই, আপনি, আসিফ মহিউদ্দিন বা মুফতি মাসুদ, তসলিমা আপাতত এগুলো বিশ্রী কথা বলবেই না। আর আমি তো এমনি এগুলো বলি না, জানিও না। এই প্রথম জানলাম এই শিবিরের থিঙ্ক ট্যাঙ্কের কাছে যে নবী আর নবীর সাহাবীরা তাদের পরস্পরের বউ নিয়ে টানাটানি করতেছিল। ঠিক আছে? মানে হাস্যকর ব্যাপার। তো এগুলো কারা বলেছে? জামাতিরা। এরা নিজেদের অপরাধ ঢাকতে নবী রাসূলকে, সাহাবীদের নিয়ে আসছে, কয়দিন পরে আচ্ছা, আল্লাহর নামে নিয়ে আসবে। জি, ফ্রান্সের জি7 এর মিটিং এর ফাঁকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একটি বৈঠক হয়েছে গতকাল। সেই বৈঠকে হঠাৎ করে উঠে এসেছিল বাংলাদেশ। আমি আগেই বলেছিলাম যে জি7 মিটিং এর সাইড লাইনে ডোনাল্ড ট্রাম্প এবং নরেন্দ্র মোদীর সাথে একটি বৈঠক হতে পারে, এবং সেই বৈঠকটি গতকাল অনুষ্ঠিত হয়েছে। এবং
সেই বৈঠকের পরে তারা যে জয়েন্ট ডিক্লারেশন দিয়েছে সেখানে সাংবাদিকদের যে ভিড় ছিল, যে কোলাহল ছিল, যে প্রশ্ন ছিল, তাতে পুরা G7, এই গ্রুপ 7 এর বৈঠকের যে গুরুত্ব তার চেয়ে বেশি গুরুত্ব পেয়েছে, বিশেষ করে আমরা যারা সাউথ এশিয়ার পলিটিক্স নিয়ে কথা বলি, খোঁজ খবর রাখি, তাদের কাছে এই সাইড বৈঠকটি মূল বৈঠকের মতোই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছিল। এখানে এই বৈঠকটি হওয়ার কথা ছিল 40 মিনিটের মতো, সেখানে হয়েছে 55 মিনিট। অনেকেই দেখলাম যে ডোনাল্ড ট্রাম্পের বডি ল্যাঙ্গুয়েজ নিয়ে কথা বলছেন, কেউ কেউ এটাকে ব্যাখ্যা করছেন যে ইরান যুদ্ধের মার্কিন যে পরাজয় অনেকে বলতে চেয়েছেন তারই রিফ্লেকশন ডোনাল্ড ট্রাম্পের চেহারায় ফুটে উঠেছে। হোয়াটএভার, সেটা গুরুত্বপূর্ণ কিছু না আজকের আলোচনার জন্য। যে আলোচনাটা মূলত নরেন্দ্র মোদী এবং ডোনাল্ড ট্রাম্পের মধ্যে হয়েছে সেটি ইতিমধ্যেই আমরা অনেকটা জানি, যে ইরান সংকট নিয়ে আলোচনা হয়েছে, হরমুজ প্রণালী নিয়ে আলোচনা হয়েছে, ভারতীয় নাবিকদের নিরাপত্তা নিয়ে আলোচনা হয়েছে, কারণ ভারতীয় নাবিকরা কিন্তু এই সারা বিশ্বব্যাপী এই জাহাজে, প্রচুর জাহাজে কাজ করে এবং তারা এই শিপ ট্রান্সপোর্টের একটা গুরুত্বপূর্ণ অংশ তারা। তো তাদের নিরাপত্তা নিয়ে কথা হয়েছে। তো সব মিলিয়ে খুবই গুরুত্বপূর্ণ, এবং সেখানে হঠাৎ করেই বাংলাদেশ এসেছিল। বাংলাদেশ সম্পর্কে খুব অল্প আলোচনা হয়েছে, কিন্তু সেই অল্প আলোচনাটাই আসলে খুব গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে। সংবাদ সম্মেলনে আপনারা দেখেছেন যে সেখানে তিনি মোদির দিকে তাকিয়ে বলেছে, লুক অ্যাট হিম, তার দিকে তাকাও, শান্ত, স্থির এবং কিলার। এই কিলার শব্দটা নিয়ে এর আগেও তিনি কিলার বলেছিলেন মালয়েশিয়ায় যখন মোদির সাথে মিটিং করেছিলেন, এবং তখনও এই কিলার শব্দটা নিয়ে কেউ কেউ প্রশ্ন তুলেছিল যে ডোনাল্ড ট্রাম্প মোদিকে খুনি বলে সম্বোধন করেছে। তো মালয়েশিয়ায় এটা বেশ অ্যান্টি ইন্ডিয়ান যে মিডিয়া, গ্লোবাল মিডিয়া, তারা এটা প্রচার করেছিল। তো সেটা এইবার কিন্তু একদম ক্লিয়ার করে দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প, এবং এই কিলার আসলে আমেরিকার একটা ইনফর্মাল ইংলিশ। তাদের কিলার বলা হয় যাদের দৃঢ় চেতা, দক্ষ, স্পেশালি যারা নেগোসিয়েশনে খুব টাফ। এবং ট্রাম্প এটা স্বীকার করেছেন যে মোদি নেগোসিয়েশনের টেবিলে খুবই দক্ষতার সাথে হ্যান্ডেল করে এবং খুব টাফ তাদের স্বার্থের পক্ষে। তো সেই কারণে এই কিলারটা আসলে একটা পজিটিভ কমপ্লিমেন্ট। এটা কেউ এটা এটা দিয়ে কাউকে খারাপ অর্থে খুনি বলা হয় না, যদিও বাংলাদেশের কোনো কোনো ইতরকে আমি দেখলাম যে তারা আবারও এই কিলার মানে সরাসরি খুনি শব্দটা ব্যবহার করছে। যাই হোক, সেটা আপনারা দেখেছেন, ভারতের 140 কোটি মানুষের জন্য তার বার্তা তিনি জানিয়ে দিয়েছেন, এবং মোদির প্রতি তার যে সম্পর্ক, তার যে বন্ধুত্ব, সেটি আবারও বলেছেন যে ভারত যদি কখনো আক্রান্ত হয় তাহলে আমেরিকা তার পাশে থাকবে, আমি তার পাশে থাকব। এবং সেখানে তিনি বলেছেন যদি তখন মোদি নেতা থাকে, মোদির পরে যদি কেউ আসে তখন কি হবে সেটা আমি জানি না। এবং মোদিও কিন্তু ট্রাম্পকে যথেষ্ট সম্মান দিয়েছে, প্রায় 12 বার হিজ এক্সিলেন্সি বলেছেন। বাংলাদেশ প্রসঙ্গে কি আলোচনা হয়েছে সেটা একটু বলি, যে বাংলাদেশ সম্পর্কে আলোচনাটা হয়েছে যে টু বি কন্টিনিউড। যদি একদম সংক্ষেপে বলতে চাই, টু বি কন্টিনিউড মানে কি, গত বছরের 13ই ফেব্রুয়ারি হোয়াইট হাউসে যে মিটিং হয়েছিল নরেন্দ্র মোদী এবং ডোনাল্ড ট্রাম্পের, এবং তখন হিন্দুস্তান টাইমসের একজন সাংবাদিকের প্রশ্নের উত্তরে ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন যে বাংলাদেশের ব্যাপারটা মোদির হাতে ছেড়ে দিলাম, মোদি দেখবে। তো সেই ফেব্রুয়ারির পরে তারপরে কিন্তু কোথাকার পানি কোথায় গড়িয়েছে আপনারা দেখেছেন, যে ভারত আমেরিকার সম্পর্কটা কিন্তু তারপরে খুব বেশি আপ ডাউন করেছে, এবং একটা পর্যায়ে এই যে বলেছিল বাংলাদেশ নরেন্দ্র মোদী দেখবে, তারপরে কিন্তু ভারতের সাথেই সম্পর্কটা একদম 360 ডিগ্রি ঘুরে গিয়েছিল। সুতরাং ভারত যেভাবে বাংলাদেশের বিষয়গুলো চেয়েছিল সেভাবে আর হয়নি, আমেরিকা তার মতো করে কাজ করেছে। তো সেই তখন সৃষ্ট দূরত্ব সেটা কিন্তু আজকে আর নেই। বিশেষ করে যে মার্কো রুবিও কয়েকদিন আগে ভারতে গেলেন, ভারতে আমেরিকার 250তম স্বাধীনতা দিবসে ডোনাল্ড ট্রাম্প ফোন করে জয়েন করলেন, সার্জিও গারের ফোনে ফোন করলেন। তো এই বিষয়গুলোর কিন্তু একটা
ডেভেলপমেন্ট। আপনারা কি খেয়াল করেছেন যে কদিন আগে ঢাকায় মার্কিন রাষ্ট্রদূত জামাতের আমির ডক্টর শফিকের সাথে মিটিং করেছেন? এগুলো কিন্তু সব কানেক্টেড। সো এই যে টু বি কন্টিনিউড যেটা হলো যে ওই যে 13ই ফেব্রুয়ারি যে বলেছিলেন মোদি বা ভারত বাংলাদেশের বিষয়টা দেখবেন অন বিহাফ অফ আমেরিকা, সেই জিনিসটাই আবার ফিরে এসেছে। সো বাণিজ্যের আলোচনা হয়েছে, ওয়েস্ট এশিয়া নিয়ে আলোচনা হয়েছে, সব হয়েছে, কিন্তু বাংলাদেশের বিষয়ে এখন আমেরিকা ভারত যেভাবে কাজ করবে তারা মিলেমিশে ভারতের চোখে বাংলাদেশকে দেখবে, যেটাকে অনেকে এভাবেই বলেন। তো সেই জিনিসটা কিন্তু গতকাল ট্রাম্প আর মোদির বৈঠকে পুনর্বার নিশ্চিত হয়েছে খুব অল্প কথায়, যে এটা ডান ডিল আর কি, এটা তুমি দেখবে, এরকম একটা অবস্থা। এবং আজকে ভারতে সকাল 10টার দিকে ভারতের যে আমেরিকান রাষ্ট্রদূত সার্জিও গার এবং ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, তাদের মধ্যে 3 ঘন্টার মতো একটা মিটিং হয়েছে এবং লাঞ্চ টাঞ্চ সহ 3 থেকে 3.5 ঘন্টার মধ্যে একটা মিটিং হয়েছে। এই মিটিংটি অত্যন্ত গোপনীয় ছিল, কিন্তু মিটিং শেষে সার্জিও গার যেটা বলেছেন, একটি সূত্র নিশ্চিত করেছে যে আমাদের মধ্যে দীর্ঘদিন ঝুলে থাকা অমীমাংসিত সব ইস্যু একটা জায়গায় এসে পৌঁছেছে, সমাধানের একটা পথে এসে পৌঁছেছে, মীমাংসার একটা জায়গায় এসে পৌঁছেছে। তার মানে এই যে কয়েকদিন ধরে যে ধারাবাহিকভাবে ভারতের সাথে মার্কিন যে নেগোসিয়েশন গুলো হচ্ছে, মিটিংস গুলো হচ্ছে, তার পর্যায়ে দেখেন, আপনি যদি সিকোয়েন্স গুলো দেখেন, এবং ডোনাল্ড ট্রাম্প এবং মোদির মিটিং এর পরে এই সার্জিও গার এবং অমিত শাহ বসে আজকে তারা তাদের মধ্যে যে বিষয়গুলো নিয়ে কনফিউশন ছিল, দ্বন্দ্ব ছিল, সেগুলো সব সেটেল ডাউন করেছে। এবং সব সময় আমরা বলার চেষ্টা করছি যে এখানে বাংলাদেশ ইস্যুটাও আছে, গুরুত্বের সাথে আছে, এবং বাংলাদেশে যে একটা পরিবর্তন খুব সহসাই আসছে সেই লক্ষণটা দেখা যাচ্ছে। এবং সেই লক্ষণটা জানার ফলে জামাত ব্রেন ক্রিস্টেনসেনের সাথে যখন মিটিং করে তখন এই বিষয়টা নিয়ে আলোচনা হয়, এবং রাজনীতির হাওয়া বদলে যাচ্ছে এটা টের পাওয়ার পরে এনসিপির যে নতুন নেতাগুলো আছে, যে তাদের মধ্যে কিন্তু এক ধরনের আতঙ্ক শুরু হয়েছে। তারা বারবার জামাতের কাছে জানতে চাচ্ছে যে আবার যদি আওয়ামী লীগ ফিরে আসে তাহলে তাদের অবস্থা কি হবে। এবং এই যে একটা ভীতি ঢুকে গেছে এনসিপির ছেলে মেয়েদের মধ্যে, জামাত অনেকটা কনফিউজড হয়ে আছে যে আওয়ামী লীগ ফিরে আসলে তাদের অবস্থা কি হবে। তো এই পরিবর্তনগুলো কিন্তু বাংলাদেশ থেকেও যারা খোঁজ রাখে তারা টের পাচ্ছে, এবং এটা খুব দ্রুত গতিতে আগাচ্ছে। বাংলাদেশ এই যে জুলাইয়ের আগস্টের যে জঙ্গি অভ্যুত্থানটা হয়েছিল এবং তার যে লক্ষ্য ছিল, সেই লক্ষ্য সেই জায়গাগুলোতে কিন্তু এখন আর নেই। আমেরিকাও তার অবস্থান পরিবর্তন করেছে। ভারত যেভাবে চাইছিল আমেরিকার সাথে মিলে বাংলাদেশের ব্যাপারে, দক্ষিণ এশিয়ার ব্যাপারে অনেকটা সেভাবেই কাজ করা হবে। সুতরাং আমি আগেও বলেছিলাম যে এই মিটিং সম্পর্কে আমি যখন জানতে পারবো আপনাদের জানাবো, এবং আজকে দেরি হওয়ার এটাই মূল কারণ যে আমি খবরগুলো একদম অথেন্টিক সোর্স থেকে খবরগুলো পেতে আমার একটু সময় লেগেছে। তো এখন দেখা যাক, রাজনীতিতে আমরা যতটুকু দেখি সেটি পুরো গেম না, বরং যতটুকু দেখি না সেখানেই মূল খেলাগুলো চলে। তো সেই খেলাধুলা শুরু হয়েছে বেশ কয়েক মাস আগে, এখন শেষের দিকে, এবং আমরা একের পর এক এর রেজাল্ট দেখতে পাবো। প্রথমে আমরা দেখেছিলাম যে বাসসের একটা খবর, ডেপুটি স্পিকার চীন থেকে ফিরে এসে এই তারেক রহমান জুন মাসের শেষের দিকে চীন যাবেন বলে কথা হয়েছে। কিন্তু আজকে দেখলাম এই বাসসেরই খবর, চীনের রাষ্ট্রদূত তারেক রহমানের সাথে বৈঠক করেছেন। এই বৈঠকের যে খবর বেরিয়েছে সেই বাসসের খবরে, বাসস তো বাংলাদেশ সংবাদ সংস্থা, একটা জাতীয় সংবাদ সংস্থা, এটা অফিসিয়াল বলা যায়, ওরা তো সবাই সরকারি কর্মচারী, বাসসে যারা চাকরি করে। সেখানে কিন্তু এই বৈঠকের খবর ছাপানো হয়েছে
যদি তারেক রহমান 23 তারিখ চীন যান, তাহলে তো এখানে আলোচনা হওয়ার কথা যে, এবং অন্তত উল্লেখ থাকার কথা যে চীন সফরের আগে রাষ্ট্রদূত তারেক রহমান প্রধানমন্ত্রী তারেক রহমানকে ব্রিফিং করতে গেছেন বা কিছু একটা। বাসসের খবরেও কোনো কিছু লেখা হয় নাই। আবার বিএনপির যে ফেসবুক আছে, ফেসবুকে খবরটা বাংলা করে দেয়া হয়েছে, বাসসের খবরটা, সেখানেও একই কথা যে চীনের রাষ্ট্রদূত প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে বৈঠক করেছেন, কিন্তু তিনি যে চীন যাচ্ছেন এই সম্পর্কিত কোনো খবর কিন্তু নাই। আবার বৈঠকে দেখা গেল যে চীনের রাষ্ট্রদূত, সেখানে বৈঠকে উপস্থিত ছিলেন কে? পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান এবং প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। ঠিক আছে, এটা মেনে নিলাম। এই অবস্থায় রাষ্ট্রদূত, সাধারণত রাষ্ট্রদূত গেলে আপনি যদি দেখেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে কোনো দেশের রাষ্ট্রদূত যদি বৈঠক করতেন, সেখানে ফরেন মিনিস্ট্রির সংশ্লিষ্ট দেশের ডিজিরা ওই নোট নিতে যেত, অন্য ডিজির উপরে আর কেউ কিন্তু ওখানে যেত না। এখন দেখা যাচ্ছে তারেক রহমান যখন রাষ্ট্রদূতদের সাথে বৈঠক করছেন, চীনের রাষ্ট্রদূতের সাথে, সেখানে প্রধানমন্ত্রীর সাথে আছেন পররাষ্ট্রমন্ত্রী এবং তার উপদেষ্টা। এটা একদিক থেকে তো ব্যতিক্রম, অদ্ভুত। আবার এটা গুরুত্ব হিসাবে ধরে নিলাম যে আবার চিন্তা করা যেতে পারে এত গুরুত্বপূর্ণ লোকজন কেন ওইখানে রাষ্ট্রদূতের সাথে বৈঠকে গেল। জানি না চীন সফরে উনি যাবেন কিনা, আমি কোনো তো কিছু অগ্রিম বলি না, কিন্তু আমি বলবো যে বিষয়টা অত্যন্ত অস্বাভাবিক। আজকে রাষ্ট্রদূত দেখা করেছে, উনি এর আগে নাকি মালয়েশিয়া যাবেন তারেক রহমান 21 তারিখ, তাহলে 18 গেল 19-20, হ্যাঁ তো শুক্র শনি, কিভাবে তারেক রহমান চীন যাচ্ছেন সেটা। আর একটা জিনিস এটা ঠিক যে তারেক রহমানের সরকার এত নার্ভাস সব দিক থেকে। এর আগে যখন এসেছিল, তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী এসেছিল, বিমানবন্দরে পররাষ্ট্রমন্ত্রী খলিল, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ এবং উপদেষ্টা হুমায়ুন কবির, 3 জন গেছে ওই লোককে রিসিভ করতে। এগুলা যখন অনেকে টেসবুকে লিখলো, এই তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী যে আবার চলে গেল, এইটা একেবারে কোথাও একটা ছবিও তারা প্রকাশ করেনি। একই অবস্থা মনে হচ্ছে যে তারেক রহমানের প্রথম বিদেশ সফর নিয়ে। প্রথম বিদেশ সফরটা তারেক রহমান যেভাবে এসছেন ক্ষমতায়, সেটা যদি অত্যন্ত গোছানো এবং চিন্তা প্রসূত, এবং তারেক রহমানের সরকারে যদি কোনো চিন্তাযুক্ত মানুষ থাকতো, তাহলে গুছিয়ে কিন্তু করে দেয়া যেত। সেটা উনি করতে পারছেন না। অর্থাৎ ভারতে ওনাকে সবার আগে আমন্ত্রণ জানিয়েছে, ভারতের তরফ থেকে সেটা আহ্লাদ বুঝলাম, সেটা আতিশয্য, কিন্তু সবার আগে তো আমন্ত্রণটা তারা দিয়েছে, এবং সেই আমন্ত্রণটা কিন্তু পাবলিক করা হয়েছিল সব তরফ থেকে। সেই দিক থেকে দেখতে গেলেও তারেক রহমানের সরকার উচিত ছিল সব বাধা বিঘ্ন যত ধরনের কিছু আছে অতিক্রম করে অন্তত ভারতে যাওয়া। এটা এক কার্টিসির মধ্যে পড়ে। প্রথম কোনো একটা দেশে বিদেশ সফর করা, এটা এক ধরনের সিগন্যাল হতে পারে কোনো একজন রাষ্ট্রপ্রধান থেকে, সরকার প্রধান থেকে, বাট অনেক সময় আপনার ভদ্রতারও একটা বিষয় আছে। আমি 2-3 দিন আগে আমাদের প্রাক্তন পররাষ্ট্রমন্ত্রী মোমেন সাহেবের সাথে একটা টক শো করলাম, শায়লা আহমেদ লোপার। সেখানে মোমেন সাহেব বলছিলেন যে তারেক রহমান ভারতের সাথে সম্পর্ক উন্নয়নের করার চেষ্টা করছেন। আমি বললাম যে স্যার কিভাবে? উনি পাঠালেন জাহেদকে ভারতে, আর এখন দেখেন ওনাকে সবার আগে পাবলিকলি নিমন্ত্রণ জানালো ভারত সফর করার জন্য, ভারত জানালো, এখন উনি যাচ্ছেন মালয়েশিয়া। হ্যাঁ, বুঝতে পারি কৌশলটা, এটা তো জানেন, সবাই বলা বলি করছে যে মালয়েশিয়া একটা কৌশল হিসাবে উনি তৃতীয় একটা দেশে যাচ্ছেন। আমাদের দেশে এটা আগে প্রধানমন্ত্রী খালেদা জিয়া, শেখ হাসিনা, ইনারা দেখা যেত যে সবাই সৌদি আরব চলে যেতেন এই প্রথম ভিজিট হিসাবে, উমরা টুমরা করা, যদি হয় সৌদি কিং এর সাথে দেখা করা কিংবা না করা, কিংবা যে ক্রাউন প্রিন্স আছে এদের সাথে দেখা করা, এটা একটা কৌশল ছিল। প্রেসিডেন্ট ট্রাম্প তার 2 মেয়াদে কিন্তু প্রথম বিদেশ সফর করেছে বাইল্যাটারালি সৌদি আরব। সৌদি আরব একটা ইম্পর্টেন্ট দেশ। এখন তারেক রহমান মন্দের ভালো মালয়েশিয়া বেছে নিয়েছেন, কিন্তু চীন উনি যাবেন কি যাবেন না, ধরলাম যাবেন। কিন্তু তারেক রহমানের এই যে পুরো বিষয়টায়, অর্থাৎ ওনারা যে আমেরিকার কাছে রাষ্ট্র বিক্রি করে একটা বাণিজ্য চুক্তির মাধ্যমে ক্ষমতায় আসলেন, এটাতে কিন্তু সবচেয়ে বেশি ক্রুদ্ধ হওয়ার কথা চীনের।
এখন দেখা যাক কি হয়। আমি এই সফরগুলা খেয়াল রাখবো এবং আমার বন্ধুদের সাথে যা যা দেখা যায় সেগুলা শেয়ার করব। আপনাদের স্বাগত জানাই আমি আমার কথা শুনবার জন্য। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে কিছু বছর আছে যেগুলোকে শুধু ক্যালেন্ডারের একটি বছর বলে চিহ্নিত করা যায় না, সেগুলো হয়ে ওঠে যুগ সন্ধিক্ষণ। 1952, 1969, 1971, 1990 এসব বছর কেবল সময়ের হিসেব নয়, এগুলো জাতির আত্মপরিচয়ের অংশ। ভবিষ্যৎ ইতিহাসবিদরা হয়তো 2024 সালকেও সেই তালিকায় রাখবেন, কারণ এই বছরটি আমাদের সামনে একটি মৌলিক প্রশ্ন এনে দাঁড় করিয়েছে: রাষ্ট্রের মালিককে, ক্ষমতার উৎস কোথায়, এবং জনগণের প্রত্যাশা ও রাষ্ট্রীয় বাস্তবতার মধ্যে দূরত্ব কতখানি। 2024 সালের জুলাই মাসে শুরু হওয়া ছাত্র আন্দোলন প্রথম দিকে ছিল একটা নির্দিষ্ট দাবিকে ঘিরে, কিন্তু বাংলাদেশের ইতিহাস আমাদের বারবার দেখিয়েছে এদেশের আন্দোলনগুলো খুব কমই তাদের ঘোষিত দাবির মধ্যে সীমাবদ্ধ থাকে। ভাষা আন্দোলন শুধু ভাষার আন্দোলন ছিল না, 1969-এর গণ অভ্যুত্থান শুধু ছাত্রদের আন্দোলন ছিল না, 1990-এর আন্দোলন শুধু স্বৈরাচার বিরোধী আন্দোলন ছিল না। প্রতিটি আন্দোলন একসময় বৃহত্তর রাজনৈতিক ও সামাজিক অসন্তোষের বহিঃপ্রকাশে পরিণত হয়েছে। জুলাইয়ের আন্দোলনের ক্ষেত্রেও একই ঘটনা ঘটেছিল। দেশ জুড়ে বিক্ষোভ ছড়িয়ে পড়ে, বিভিন্ন সূত্রে হতাহতের সংখ্যা নিয়ে ভিন্ন ভিন্ন তথ্য সামনে আসে। কোথাও 850, কোথাও 1400 জনেরও বেশি মানুষের মৃত্যুর দাবি করা হয়। আবার এসব সংখ্যার সত্যতা নিয়েও বিতর্ক ছিল, কিন্তু একটি বিষয় নিয়ে খুব কম বিতর্ক ছিল: বাংলাদেশের সমাজে জমে থাকা ক্ষোভ আর অসন্তোষ প্রকাশের জন্য একটি বিস্ফোরণ বিন্দু তৈরি হয়েছিল। ইতিহাসে অনেক সময় একটা রাষ্ট্রের সংকট অর্থনৈতিক হয়, কখনো রাজনৈতিক হয়, কখনো সামাজিক। বাংলাদেশের ক্ষেত্রে সংকটটা ছিল বহুস্তরীয়। অর্থনীতিতে চাপ ছিল, দ্রব্যমূল্য নিয়ে মানুষের উদ্বেগ ছিল, দুর্নীতি ছিল, রাজনৈতিক মেরুকরণ চরমে পৌঁছেছিল, মানুষের স্বাধীনতা ছিল না, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠছিল, তরুণদের একটা বড় অংশ মনে করছিল তাদের জন্য সুযোগের ক্ষেত্র সংকুচিত হয়ে যাচ্ছে। এই পটভূমিতে আন্দোলন শুধু আন্দোলন থাকেনি, এটি রাষ্ট্র ও নাগরিকের সম্পর্ক নিয়ে এক বৃহত্তর বিতর্কে পরিণত হয়েছিল। 5 আগস্টকে ঘিরে যে ঘটনা প্রবাহ শুরু হয় তা বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতাকে আমূল বদলে দেয়। বিভিন্ন সংবাদ মাধ্যম ও আন্তর্জাতিক পর্যবেক্ষকদের বর্ণনায় ক্ষমতার কেন্দ্র পুনর্গঠিত হয়, সংসদ ভেঙে দেওয়ার আলোচনা সামনে আসে এবং রাষ্ট্র পরিচালনার জন্য নতুন কাঠামোর প্রশ্ন ওঠে। ডক্টর মোহাম্মদ ইউনূসের আবির্ভাব শুধু একটা প্রশাসনিক পরিবর্তন ছিল না, এটা ছিল একটা প্রতীকী ঘটনা, কারণ তিনি বাংলাদেশের প্রচলিত রাজনৈতিক ধারার বাইরে থেকে আসা একজন ব্যক্তি। তার আন্তর্জাতিক পরিচিতি, নোবেল পুরস্কার এবং উন্নয়ন ভাবনা তাকে একটি ভিন্ন ধরনের গ্রহণযোগ্যতা দিয়েছিল। কিন্তু এখানেই বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে বড় শিক্ষা সামনে আসে: আন্দোলন সরকার পরিবর্তন করতে পারে, কিন্তু রাষ্ট্র পরিবর্তন করতে পারে না। রাষ্ট্র পরিবর্তন করতে হলে প্রয়োজন প্রতিষ্ঠান পরিবর্তন, আর প্রতিষ্ঠান পরিবর্তন সবচেয়ে কঠিন কাজ। একটা সরকারের আয়ু 5 বছর হতে পারে, একটা আন্দোলনের আয়ু কয়েক মাস হতে পারে, কিন্তু একটা রাষ্ট্রের প্রতিষ্ঠান গড়ে তুলতে কখনো কখনো কয়েক দশক লেগে যায়। আর যদি আমরা 1 বছর পেছনে তাকাই, তাহলে দেখতে পাই আন্দোলনের পর যে স্বপ্নগুলো সামনে এসেছিল সেগুলোর অনেকগুলো এখনও বাস্তবতার পরীক্ষায় দাঁড়িয়ে আছে। সংবিধান সংস্কার, নির্বাচনী ব্যবস্থার সংস্কার, বিচার বিভাগের স্বাধীনতা, প্রশাসনের জবাবদিহিতা, রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তন, এসব বিষয় নিয়ে নতুন আলোচনা শুরু হয়েছে। নাগরিক প্ল্যাটফর্ম, সংস্কারমুখী উদ্যোগ এবং তরুণ নেতৃত্বের উত্থানও দেখা গেছে। জাতীয় নাগরিক কমিটির মতো নতুন উদ্যোগের কথাও আলোচনা এসেছিল, কিন্তু প্রশ্ন হচ্ছে আলোচনা আর বাস্তবতার মধ্যে দূরত্ব কতটুকু। বাংলাদেশে আমরা প্রায়ই রাজনৈতিক পরিবর্তনকে রাষ্ট্রীয় পরিবর্তন ভেবে ভুল করি। আমরা মনে করি নতুন মানুষ এলে নতুন রাষ্ট্র তৈরি হবে, কিন্তু বাস্তবে রাষ্ট্র পরিচালিত হয় মানুষের মাধ্যমে নয়, প্রতিষ্ঠানের মাধ্যমে।
একজন ভালো মানুষ একটা খারাপ প্রতিষ্ঠানকে কিছুদিন ভালোভাবে চালাতে পারেন, কিন্তু একটি খারাপ প্রতিষ্ঠান শেষ পর্যন্ত একজন ভালো মানুষকেও সীমাবদ্ধ করে ফেলে। এই বাস্তবতা আজকের বাংলাদেশেও সমানভাবে সত্য। আন্দোলনের পর আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন সামনে এসেছিল, বিচার। যে ঘটনাগুলো আন্দোলনের সময় ঘটেছিল সেগুলোর বিচার কী হবে? যারা নিহত হয়েছেন বলে দাবি করা হয়েছে তাদের জন্যে ন্যায় বিচার কি নিশ্চিত হবে? যারা ক্ষমতার অপব্যবহার করেছেন বলে অভিযোগ রয়েছে তাদের জবাবদিহিতা কি প্রতিষ্ঠিত হবে? 2026 সাল পর্যন্ত বিভিন্ন মামলা, গ্রেফতার এবং তদন্তের খবর সংবাদ মাধ্যমে এসছে। গাজীপুরে এক সাবেক কাউন্সিলরের গ্রেপ্তার থেকে শুরু করে আন্দোলন সংশ্লিষ্ট বিভিন্ন ঘটনার বিচারিক প্রক্রিয়ার কথাও আলোচনা এসছে। কিন্তু বিচার আর প্রতিশোধ এক বিষয় নয়। গণতন্ত্রে বিচার প্রতিষ্ঠা করতে হলে আইনের শাসন প্রতিষ্ঠা করতে হয়। প্রতিশোধের রাজনীতি সাময়িক তৃপ্তি দিতে পারে, কিন্তু দীর্ঘমেয়াদে রাষ্ট্রকে দুর্বল করে। বাংলাদেশের সামনে আজ সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো অতীতের অন্যায়ের বিচার করা, কিন্তু ভবিষ্যতের জন্যে নতুন অন্যায়ের ভিত্তি তৈরি না করা। এখানে আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আসে তরুণদের ভূমিকা। জুলাইয়ের আন্দোলনের সবচেয়ে বড় শক্তি ছিল তরুণরা। তারা দেখিয়েছে যে নতুন প্রজন্ম রাজনীতি থেকে বিচ্ছিন্ন নয়, বরং তারা নতুন ধরনের রাজনীতি চায়। তারা পরিচয় ভিত্তিক রাজনীতির বদলে নীতিভিত্তিক রাজনীতির কথা বলে। তারা ব্যক্তি নির্ভর নেতৃত্বের বদলে জবাবদিহিমূলক প্রতিষ্ঠান চায়। কিন্তু ইতিহাসের আরেকটি শিক্ষা হলো আন্দোলন পরিচালনা করা এবং রাষ্ট্র পরিচালনা করা এক বিষয় নয়। একটা স্লোগান তৈরি করতে 5 মিনিট লাগে, একটা কার্যকর নীতি তৈরি করতে 5 বছর লাগতে পারে। একটা মিছিল সংগঠিত করা সহজ, একটা শিক্ষা ব্যবস্থা সংস্কার করা কঠিন। একটা সোশ্যাল মিডিয়া পোস্ট ভাইরাল করা সহজ, একটা বিচার ব্যবস্থা পুনর্গঠন করা অত্যন্ত কঠিন। তাই বাংলাদেশের তরুণদের সামনে এখন সবচেয়ে বড় দায়িত্ব আন্দোলনের নয়, নির্মাণের। কারণ মনে রাখতে হবে, ভাঙা সহজ, গড়া কঠিন। রাষ্ট্রবিজ্ঞানীরা প্রায়ই বলেন একটা সফল রাষ্ট্র 3টি বিষয়ের উপর দাঁড়িয়ে থাকে: বৈধতা, সক্ষমতা এবং আস্থা। বৈধতা ছাড়া সরকার টেকে না, সক্ষমতা ছাড়া রাষ্ট্র কাজ করে না, আর আস্থা ছাড়া সমাজ এগোয় না। বাংলাদেশ আজ এই 3টি ক্ষেত্রেই নতুন করে নিজেকে প্রমাণ করার পর্যায়ে দাঁড়িয়ে আছে। বিশ্ব কিন্তু বাংলাদেশের দিকে তাকিয়ে আছে, কারণ দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতি দ্রুত বদলাচ্ছে। ভারত, চীন, যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন সবাই এই অঞ্চলের ভবিষ্যৎ নিয়ে আগ্রহী। বঙ্গোপসাগর এখন শুধু একটি সমুদ্র নয়, এটি অর্থনীতি, বাণিজ্য, জ্বালানি এবং কৌশলগত প্রতিযোগিতার কেন্দ্রবিন্দু। এই বাস্তবতায় বাংলাদেশের অভ্যন্তরীণ স্থিতিশীলতা শুধু বাংলাদেশের জন্য নয়, পুরো অঞ্চলের জন্য গুরুত্বপূর্ণ। তাই রাষ্ট্র সংস্কারের প্রশ্নটি কেবল অভ্যন্তরীণ রাজনীতির প্রশ্ন নয়, এটি জাতীয় নিরাপত্তার প্রশ্ন। 1 বছর আগে যে স্বপ্ন দেখা হয়েছিল তার সবগুলো বাস্তবায়িত হয়নি, আবার সবগুলো ব্যর্থ হয়নি। কিছু পরিবর্তন এসছে, কিছু পরিবর্তন আসেনি, কিন্তু পরিবর্তনের পথ এখনও তৈরি হচ্ছে। এটাই বাস্তবতা। গণতন্ত্র কখনো একদিনের ঘটনা নয়, গণতন্ত্র একটা চলমান প্রক্রিয়া। রাষ্ট্র সংস্কারও কোনো একক ঘটনার নাম নয়, এটা একটা দীর্ঘ যাত্রা। বাংলাদেশ এখন সেই যাত্রাপথে দাঁড়িয়ে আছে। শেষ পর্যন্ত প্রশ্নটি হয়তো খুবই সহজ: আমরা কি শুধু একটি সরকার পরিবর্তন করেছি, নাকি একটি নতুন রাষ্ট্রচিন্তার দরজা খুলেছি? আমরা কি শুধু ক্ষমতার মুখ বদলেছি, নাকি ক্ষমতার চরিত্র বদলানোর চেষ্টা করছি? আমরা কি অতীতের হিসাব মেলাতে ব্যস্ত, নাকি ভবিষ্যতের ভিত্তি নির্মাণ করছি? এই প্রশ্নগুলোর উত্তর আজ কারো কাছে নেই, না সরকারের কাছে, না বিরোধীদের কাছে, না
আন্দোলনের নেতাদের কাছে। উত্তর লুকিয়ে আছে আগামী কয়েক বছরের ভেতরে। তবে একটি কথা নিশ্চিত করে বলা যায়, ইতিহাস বাংলাদেশকে আরেকটি সুযোগ দিয়েছে। সেই সুযোগের নাম ক্ষমতা নয়, সেই সুযোগের নাম রাষ্ট্র। আর রাষ্ট্র গড়বার কাজ কখনো একজন মানুষের নয়, একটি প্রজন্মের। আমার কথা শুনবার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা।